নমস্কার, টিভি9 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি বিকেলের বিতর্ক। বিকেলের বিতর্ক এবার থেকে আরো দমদার। বিকেলের বিতর্ক আমরা নতুন বছরে নতুনভাবে শুরু করছি। দেখুন, এই নতুন বছরে নতুন পুরনো দ্বন্দ্বটা কিন্তু থেকেই যাচ্ছে। পুরনো চাল নাকি নতুন চাল, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তার দুই চালই দরকার, কিন্তু দলের অন্দরে ঠোকাঠুকি যেন লেগেই রয়েছে। আলোচনা এগিয়ে নিয়ে যাব নবীনে প্রবীণে আড়াআড়ি নিয়ে। দেখুন, গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেও একগুচ্ছ ছবি ধরা পড়েছিল, আর গতকালের পর আজ আরও ঝেড়ে কাশলো তৃণমূলের প্রবীণ শিবির। সুদীপের ছাগলের তৃতীয় সন্তান তত্ত্বের পর এবার ফেরহাদ। আমরা এই নিয়ে আলোচনা করব, কারণ এই দ্বন্দ্ব ক্রমশ যেন বাড়ছে, ফাটল আরও চওড়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, বিকেলের বিতর্ক দমদার বিকেলের বিতর্ক এবার, এবং এই বিকেলের বিতর্ককে আমরা তিনটে সেগমেন্টে ভাগ করেছি। প্রথম সেগমেন্ট প্রশ্ন আপনার, জবাব নেতার, জবাব দেবেন নেতারা। দ্বিতীয় সেগমেন্ট 2 মিনিটে জবাব, এবং তৃতীয় সেগমেন্ট চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। এই নিয়ে আরও ঝাঁঝালো দমদার বিকেলের বিতর্ক। এবং পরপর এবার আসুন বক্তব্যগুলো শুনি প্রবীণ রায় দলের একাংশ তারা কি বলছেন। শুনবো ফিরহাদ হাকিমের বক্তব্য, শুনবো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। তৃণমূল কংগ্রেসের প্রথম এবং শেষ কথা মমতা ব্যানার্জি। তিনি যা করবেন সেটাই তৃণমূলের সিদ্ধান্ত। দুই প্রবীণের বক্তব্য আপনাদের শোনালাম, আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝে বিতর্ক কিন্তু আরও বাড়ছে। বিতর্ক বাড়িয়েছেন নারায়ণ গোস্বামী, অশোকনগরের বিধায়ক, সেই বক্তব্য আপনাদের শোনাবো। কিন্তু তার আগে আমি পিসিআরকে বলবো একটু গ্রাফিক্যাল ইনফরমেশন প্লে করতে। বিগ ওয়ালে আমি পিসিআরকে বলবো প্লে করতে সেই ইনফরমেশন। ঘাসফুলে ধুন্ধুমা, তৃণমূলে নবীন প্রবীণে আড়াআড়ি। আর কি ইনফরমেশন রয়েছে? মমতার মুখে ভরসা প্রবীণ ব্রিগেডে, কারণ এর আগেই আমরা দেখেছিলাম পুরনো চালের কথা নেত্রী বলেছেন, আর নেত্রী শেষ কথা বলছেন সুদীপ ফেরহাদ রাজ। এই বক্তব্য আপনাদের শোনালাম। সম্মুখ সমরে এই মুহূর্তে দুই প্রবীণ নেতা আমরা দেখতে পাচ্ছি। তাপস রায় ভার্সেস সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেখানেও কিন্তু একটা দ্বন্দ্ব চলছে। পাশাপাশি এই যে সফটওয়্যার আপডেটের কথা জেলার নেতার মুখে কি বললেন তিনি, এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম নারায়ণ গোস্বামী অশোকনগরের বিধায়ক, তিনি কি বলছেন, কেন তিনি বিতর্ক বাড়িয়েছেন, আসুন শোনাই আগে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও চালাতে হবে। সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, তো নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে, তাহলে সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। আর আপনাদের বললাম এবারের বিকেলের বিতর্ক আরো দমদার, আরো ঝাঁঝালো। এবার ডেকে নেব যুযুধান দুপক্ষকে। আমার ডান দিকে থাকবেন পলিটিক্যাল অ্যানালিস্ট, আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি। ডেকে নেব মণিশঙ্কর বাবুকে। মণিশঙ্কর বাবু প্লিজ। আমার বাঁ দিকে থাকবেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক, বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। বিমল শঙ্কর বাবু, আপনাকেও ডেকে নেব বিকেলের বিতর্কে। এবং দমদার বিকেলের বিতর্ক, বারবার বলছি প্রথম সেগমেন্ট আমরা শুরু করব, কিন্তু তার আগে এই যে নবীনে প্রবীণে আড়াআড়ির কথা আমরা বলছি, দেখুন এটা তো আমিও জানি, আপনিও জানেন, কিন্তু কোথাও গিয়ে এটা বিতর্কের জলটা ঘোলা হচ্ছে। কে করলেন ঘোলা? করলেন অধীর রঞ্জন চৌধুরী। কি বললেন তিনি, শুনুন আগে। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। আপনাদেরকে বললাম তিনটে সেগমেন্ট। আমি প্রথম সেগমেন্ট শুরু করব, যেখানে আপনার প্রশ্ন থাকবে আমার মুখে, আপনার প্রশ্নের উত্তর দেবেন নেতারা। প্রশ্ন আপনার, জবাব নেতা। কেন এই দ্বন্দ্ব, তা নিয়ে নানা কাটাছেড়া বিশ্লেষণ চলছে। আমি শুরু করব আজ বিমল শঙ্কর বাবুকে দিয়ে। বিমল শঙ্কর বাবু, আমরা দেখছি অধীর রঞ্জন চৌধুরীর যেই বক্তব্যটা আমরা লাস্ট শুনলাম, তিনি বলছেন এটা নাকি প্ল্যান, এটা বিজেপির তৈরি সাজানো চিত্রনাট্য। ইজ ইট সো? এখন ব্যাপার হচ্ছে অধীরবাবু নিজে এবারে মুর্শিদাবাদের বহরমপুরে জিতবেন কিনা কেউ জানে না, ফলে উনি এখন এসব বলে যাবেন। কারণ
কংগ্রেসকে সবচেয়ে বেশি এখন মানে কংগ্রেস সবচেয়ে বেশি বাঁচাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের আশ্রয় হচ্ছে কংগ্রেস, মমতা ব্যানার্জি সহ গোটা তৃণমূল কংগ্রেস একেবারে হত্যে দিয়ে পড়ে আছে কংগ্রেসের ভোট ব্যাংক যাতে কিছুটা ওদের দিকে আসে, বিশেষ একটা সম্প্রদায়। সুতরাং ওনাকে এসব বলতেই হবে। ওনার দলের নেতা ডালু মিয়াকে উনি সামলান। ডালু মিয়া তো ইতিমধ্যে বলে দিয়েছেন কে অধীর চৌধুরী ওসব মানি না, ও জোট হবে না বলার কে, জোট হবে, মমতা বলেছেন জোট হবে। উনি একেবারে উদ্বাহু নেতৃত্ব শুরু করেছেন, ও গাঁজাখুরিগুলো অন্য জায়গায় গিয়ে জানি আমরা কথা বলছি ফাটল চওড়া হচ্ছে বলছি, সেটা পুরোটাই নাকি প্ল্যানিং, এটাই বিজেপি প্ল্যানিং করছে এমনটাই বলছেন অধীর চৌধুরী। এটা তো অধীর চৌধুরী কি মানে অভিষেকের হয়ে কথা বললো, বিরুদ্ধেই তো কথা বললো, উনি যেটা বলছেন তৃণমূলকে করবে। এখন ব্যাপারটা হচ্ছে দেখুন যে এই ডানপন্থী রাজনীতিতে আমরা ছোটোবেলার থেকে যখন পলিটিক্সটা বুঝি তখন থেকে দেখে আসছি যে ডানপন্থী রাজনীতিতে একটা লবি, একটা বিতর্ক, এইগুলো বরাবর ছিল, মানে আজকের নয়। একটা টিকিট দেওয়া নিয়ে কতদিন ঝামেলা হয়েছিল কংগ্রেস রাজনীতিতে ছিল আমরা দেখেছি, যদিও ওনার থেকে আমি কিছুটা ছোট, কিন্তু আমি তবু শুনেছি, দেখেছি। ফলে যেগুলো ঘটছে আমি সেগুলোকে নতুন কিছু ভাবছি না, যে নবীন প্রবীণের যে দ্বন্দ্ব, কিছু আপনি নতুন কিছু ভাবছেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের সর্বময় কর্তৃকে মঞ্চে দাঁড়িয়ে বলতে হচ্ছে পুরনো চালের কথা, নতুন চালের কথা। কেন বলতে হচ্ছে? এটা তো একটা অভিভাবককে তো বলতে হবে, তিনি একটা দল চালান এবং তার উপর যখন অভিভাবককে কখন কথাটা বলতে হচ্ছে মণিশঙ্কর বাবু আপনি দেখেছেন নিশ্চয়ই, প্রস্তুত মানে যে সিচুয়েশনটা চলছে উত্তর 24 পরগনায় যেখানে আড়াআড়ি ভাগ চলছে, আমরা সেখানে দেখছি দ্বন্দ্বটা রয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বলছি যে মমতা ব্যানার্জি হচ্ছে দলের সুপ্রিমো। আমার যতদূর ধারণা, আমি মুখ্য সচেতন নই তৃণমূলের, মমতা ব্যানার্জি যেটা মুখ দিয়ে বলেনি সেই কথাটা যখন চারিদিকে ঘুরছে মুখে মুখে, সেইটা রেকটিফাই করার দায়িত্ব মমতা ব্যানার্জি, তাই উনি বলে দিয়েছেন। পোস্টার পরে পুরনো ভিত্তি নতুন ভবিষ্যৎ, আরে আমরা তো জানি, তাই সেটা তো দলের পুরনোরা তারা তাদের অভিজ্ঞতা দেবেন, তারা গাইড করবেন, নতুনরা সামনের সারি থেকে চলবে। দেখুন এটা তো স্বাভাবিক। এটা একটা ঠিক বলেছেন, যে কোনো একটা বিজনেসম্যান যখন একটা বাড়িতে যখন থাকে তারাও চায় যে তার নতুন জেনারেশনটা ঠিকঠাকভাবে যাতে চালাতে পারে, তার জন্য এটা কিছু করে দিয়ে যায়। ব্যাপারটা হচ্ছে প্রসেস নিয়ে, যে প্রসেসের মাধ্যমে চলা উচিত সেইটা যেভাবে বিরোধী দলগুলো ইন্টারপ্রিট করছে, সেই প্রসেসের মধ্যে চলার মতো মানুষ। তার মানে তো কোথাও কি এখানে প্রবীণরা সঠিকভাবে গাইড করতে পারছেন না, তাই নবীনরা সুর চড়াচ্ছে। এই চালের কথাই মনে পড়লো, এ হচ্ছে সবই ওই বাকিবুর আর বালু মল্লিকের পচা চাল, এ একটাও ভালো চাল নেই। এই সব পচা চালের মধ্যে গোলমাল হচ্ছে, একটা বেছে দাও তো ভালো চাল আছে, একটা লোক ভালো আছে টাকা তোলেনি। সুতরাং এটা কিসের গোলমাল? এটা হচ্ছে ভাগের গোলমাল। বিভিন্ন পার্টিতে যারা পলিটিক্যাল পার্টি নয়, যারা মূলত এই সমস্ত গ্যাং পার্টি, তাদের মধ্যে গোলমাল। এটা গ্যাং, আমি এটাকে পলিটিক্যাল পার্টি বলি না। পলিটিক্যাল পার্টি হতে গেলে একটু মতাদর্শ থাকতে হয়, একটু ভবিষ্যতের লক্ষ্য থাকতে হয়। এরা একটা জায়গায় জড়ো হয়েছে পকেটে ভর্তি করতে, আর যেখানে গোলমাল সেখানে গোলমালটা হচ্ছে ভাগের গোলমাল। তুই এত টাকা তুলেছিস আমাকে দিসনি কেন, সে বলে তুই নিয়েছিস আমাকে দিসনি কেন। কারোর যদি বাকিবুর হয়, অন্য কেউ রয়েছে, কেউ যদি বান্ধবী নিয়ে দার্জিলিং যাচ্ছে তো অন্য কেউ বান্ধবীর ফ্ল্যাটে টাকা লুকিয়ে রাখছে। ফলে এটা এই দলটা এভাবেই তো আছে। আপনার কি মনে হয় এটা একটা তৈরি করা ইস্যু? একদম প্রথম কথা ভাগের গোলমাল, আর ভাগের গোলমাল থেকে মানুষের নজর ঘোরাতে তাতে তো দলের আখেরে কোনো লাভ হবে না। এরা পরিষ্কার একটা জিনিস বুঝে গেছে যে এদের জলটা অব্দি এসে গেছে। আচ্ছা, একটা ক্যান্সার রোগী, সেও তো মরার আগে বাঁচার চেষ্টা করে, ডাক্তার বলে টার্মিনাল অবস্থা, সেও বলে ওষুধ আনো আমি একটু বাঁচার চেষ্টা করব। এই দলটা এখন সেই জায়গায় পৌঁছেছে, একদম টার্মিনাল জায়গায় পৌঁছে গেছে, প্রায় মরণ এসে গেছে, জল একেবারে মাথা পেরোচ্ছে, ওই বাঁচার জন্য আকুপাকি চেষ্টা। কেন বারবার বলতে হচ্ছে মমতাই শেষ কথা? তিনি তো সুপ্রিমো, তিনি তো চালিকা শক্তি, তিনি যে শেষ কথা হবেন সেটা বলার অপেক্ষা রাখে না। কেন এই কথাটা বারবার বলতে হচ্ছে প্রবীণদের? কারণ কোথাও কি সংশয়টা তৈরি হয়েছে, প্রশ্ন চিহ্নটা উঠেছে। না, প্রশ্ন চিহ্ন যে একটা ওঠেনি সেটা একদমই বলবো না, কিন্তু বিমলবাবুর মতো লোক যারা অধ্যাপনা করেন, তারা যেভাবে কথাগুলো বলছেন, এগুলো রাস্তায় সবাই এই ধরনের কথা বলে, আপনার কাছে নতুন কিছু মানুষ শুনতে চাই যখন আপনি আজ অধ্যাপনা করেন। ফলে পলিটিক্যাল ইন্টারপ্রিটেশনটা এক একজনের কাছে একরকম হতে পারে। দেখুন, একটা দল চালাতে গেলে আপনি আমি যতই বলি না কেন, প্রত্যেকটা দলের কিছু কিছু উপায় থাকে যেগুলো পুরোপুরি অনেস্ট থাকে না। একটা দল চালাতে গেলে কোটি কোটি টাকা দরকার হয়। আপনি মনে করেন যে ওই লাল কাপড় নিয়ে 10 টাকা 5 টাকা করে আদায় করে এতটা টাকা হয় না। এই যে একটা গোষ্ঠী থাকে 5 জন 6 জন একটা দলে, তারা পুরোটা জানে কিভাবে। গোষ্ঠী মানে হচ্ছে যে ক্যাবিনেটের মতো একটা দল চালাতে 75% লাগে, থাকে। তার মধ্যে একজন ছিল শুভেন্দু,
তিনি যখন বাইরে বেরিয়ে এসে ওনাদেরকে ডাকাত বলছে, চোর বলছে, তাহলে তিনি তো সেই দলেই ছিলেন, তাদের নিয়েই তো ঘর করছেন, ওই জন্যই তো ছেড়েছেন। আরে ওই ডাকাতদের দলে থাকতে পারেননি বলে ছেড়ে দিয়েছেন। একটা এই দলটাকে আমি বলি, এই তৃণমূল কংগ্রেস হচ্ছে বিশ্বাসঘাতক কৃতজ্ঞদের দল। তার কারণ পূর্ব মেদিনীপুরে পা রাখার জায়গা ছিল না যদি শিশির থেকে শুভেন্দুকে দিয়ে লড়াইটা করতো। মেদিনীপুরে ঢুকতে পারতো না, ওই নন্দীগ্রামের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হতো যদি না লালকৃষ্ণ আদবানি কনভয় নিয়ে প্রথম ঢুকতো। সুতরাং এরা অপরের মানে অবদান স্বীকার করে না, কিচ্ছু না। কিন্তু আবার বলি, একটা কথা আছে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোর বধিব পরাণ। বহুদিন মানুষের ওপরে টুপি দিয়ে বেরিয়েছো, এবার লোকে তোমাকে শিখিয়ে দেবে যে চুরি করার ফলটা। আমরা অবশ্যই নজর রাখছি সেদিকে। কিন্তু ফার্স্ট সেগমেন্ট প্রশ্ন আপনার জবাব নেতার এখানেই শেষ করছি। সেকেন্ড সেগমেন্টে যাব, 2 মিনিটের জবাব। বাবু, আমরা দেখছি যে এই যে দ্বন্দ্ব ফাটল এইসব কথা বলছি, প্রবীণ নবীন এই একটা ভার্সেস একটা আমরা তৈরি করছি। আর দেখুন এখানে প্রবীণ ভার্সেস প্রবীণও আমরা দেখছি, তাপস রায় ভার্সেস সুদীপ বন্দ্যোপাধ্যায়। আপনি বরং বক্তব্য দেওয়ার আগে একবার শুনে নিন যে কি বলছেন তাপস রায়। 60 বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন? একথা বললেন কি করতে? মমতা বন্দ্যোপাধ্যায় কম করে 10-12 বছরের বড় উনি একথা বলেন কি করে? এরা পরিশ্রম করেনি, এরা খাটেনি, এরা সংগঠন করেনি, এরা গা ঘামায়নি, এরা অলস কুঁড়ে, এবং এরা চাটুকারিতাকে, স্থাবকতাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বরাবর, যতদিন রাজনীতি করছে ততদিনই। সেই জন্যে এই সমস্ত কথা বেরিয়ে যায়। এটা বলতে পারি, যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন, দাদা সাহেব ফালকে তার রাখা ছিল, এবং অস্কার পেতেন কিনা জানি না, তবে অস্কারের নাম বিবেচিত হতো। আপনার সময় শুরু হচ্ছে ঠিক এখন। যেটা যেভাবে উনি বললেন, এটাকে আমি সাপোর্ট করি না, সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় হোক বা তাপস রায় হোক, যেভাবে যে টোনে কথাটা বললেন। কিন্তু এটা কিন্তু প্রথম নয়, এটা নতুন নয়। আপনি জানেন নিশ্চয়ই যে উত্তর কলকাতায় একদম বিভিন্ন কারণে এই নিয়ে বিবাদ হয়েছে, প্রচুর নিয়ে হয়েছে। এটার একটা ভালো দিকও আছে। যেমন আমি বলছি যে কোনো একটা দলের সাপোর্টার বা যে একটা রাজনীতিবিদ যখনই কথা বলেন, তার একটা বাইন্ডিংস থাকে, মানে কি যা করবে সেটাই সেই দলের পক্ষে ভালো। ধরুন উনি বিজেপির হয়ে আছেন, বিজেপির কোনো খারাপ দেখতে পান না, কিন্তু একটা দলের মধ্যে যেখানে সমালোচনা হবে, যেখানে একটা লোক দোষ করলে সেটা দোষ বলবে, অন্যায় করলে অন্যায়টাকে অন্যায় বলবে, আমি সেই দলটাকে বিশ্বাস করি সেটা প্রকৃত অর্থে একটা রাজনৈতিক দল। ফলে এইখানে এটার একটা ভালো দিক আছে, যেটা হচ্ছে যে লড়াইটা, যে ভাষাগুলো, যে শব্দ চয়ন, সেই নিয়ে আমার আপত্তি আছে। মানে ওনারা বলবেন ক্যামেরার সামনে, কিন্তু দলের ভেতরে নয়। আমি বলছি এটা বিশৃঙ্খলা নয়, এটা শৃঙ্খলাবদ্ধ ব্যাপার। আমি বলছি একজন আরেকজনের সমালোচনা করবেন, এটা একটা ভালো দিক, কিন্তু যে ভাষাগুলো, শব্দ চয়নগুলো করে, এটা নিয়ে আমার আপত্তি। ডেমোক্রেসিতে যদি একজন আরেকজন সমালোচনা করে, সেটাই তো ভালো দিক, এবং সেটা বরাবর হয়ে আসছে, সেটা নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু আমি বলছি তৃণমূলের দলের প্রথম সারি নেতৃত্বের মধ্যে আমরা দেখি সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়কে। এখানে নবীন প্রবীণ দ্বন্দ্ব ভুলে যান, প্রবীণে দ্বন্দ্বই তো হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে এটা একটা খুব ভালো বার্তা, সদর্থক বার্তা যাবে জনমানুষে। না, এর পরেও তো দেখা যায় যে জিতে যায়, কারণ যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় দাঁড়ান তার অনুগামীরা তাকে ভোট দেবেন, যেখানে তাপস রায় দাঁড়ান তার অনুগামীরা তাকে ভোট দেবেন। ফলে দলের মধ্যে বললাম তো, বামপন্থীতে এক একটা নেতা মানে এক একটা লবি, আগেও ছিল এখনো আছে। তৃণমূল কংগ্রেস যারা করেন তারা তো কংগ্রেস থেকে এসছেন, ফলে আপনার জিনটা তো একই। ফলে সেই যে একটা ভাবধারা, সেই যে যাকে আমার তৃণমূল কংগ্রেসের ঘরেও দেখবে রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর ছবি টাঙানো আছে, কংগ্রেসের ঘরেও টাঙানো আছে, আইডিওলজিটা ওখান থেকে। বিমল শঙ্কর বাবুর কাছে যাব, আমি পিসিআরকে বলবো টাইমার স্টার্ট হচ্ছে এখন। 1 জানুয়ারি শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসব, ভক্তরা যায় শ্রীরামকৃষ্ণের ওই দিনটাকে স্মরণ করতে। আর পশ্চিমবাংলায় 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস উপহার দিল কিছু বিশুদ্ধ হাস্যরস এবং এমন কিছু কথা যেগুলো শুনে গা ঘিনঘিন করে। একজন দক্ষিণ প্রান্তে বলছেন ঘুষ নেওয়াচ্ছে মায়ের মাংস কেটে খাওয়া ভালো, মানে আর কিছু পেলো না, মুরগি খাসি আর নেই, এবার মায়ের মাংস কেটে খাও। গোটা পশ্চিমবাংলা লোকের মাংস কেটে তো ঝেড়ে দিয়েছো, এবার মায়ের মাংস কেটে খাও। এবার আরেকজন এদিকে এসে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে পশ্চিমবাংলা ছাগলের 3য় সন্তান হবে। উনি বলতেই পারতেন আমার দলটা ছাগলের 3য় সন্তান হবে, আমি ছাগলের 3য় সন্তান হয়ে যাব, বলুন, আমার কোনো আপত্তি নেই, পশ্চিমবাংলাকে নিয়ে টানাটানি কেন? অর্থাৎ এই 1 জানুয়ারি আমাদের এরা খুব লজ্জা উপহার দিয়েছে।
আর একজন তাদের মুখপাত্র, তিনি সব নিয়মের বাইরে, তিনি এসে যাকে যা পেরে যাচ্ছেন বলে যাচ্ছেন, বলে দিস ইজ তৃণমূল কংগ্রেস। ফলে ওই র্যাপিড ফায়ার বলা হয় না, এখন যে র্যাপিড ফায়ারের এবং বিমলশঙ্কর বাবু শুধু হয়তো অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আমরা শোনালাম যে তারা বলছেন যে বিজেপির চিত্রনাট্য, এটা কিন্তু বিরোধীরা বলছেই সমস্তরে যেটা বিজেপির তৈরি চিত্রনাট্য। এটা বিজেপি খেয়ে কাজকর্ম নিয়ে এই ধরনের উন্মাদদের নিয়ে চিত্রনাট্য তৈরি করবে। এই চিত্রনাট্য অধীর চৌধুরী নিজে বানিয়ে দিয়েছে কিনা, রাহুল গান্ধী বানিয়ে দিয়েছে কিনা খবর নেই। আমাদের এসব পাগলদের নিয়ে কারবার আমরা করি না, এটা পরিষ্কার কথা বলে আমার একটু টাইম লাগবে আর 10 সেকেন্ড। সেটা হচ্ছে গোটা পশ্চিমবাংলাটাকে 1 জানুয়ারি কল্পতরু দিবসের দিন একরাশ লজ্জা উপহার দিল, নিজেদের গোলমাল ঝগড়া ঝাঁটিকে বাইরে নিয়ে এলো এবং এরা ভাবছে এই সব বলে এই যে ভয়ঙ্কর জ্বলন্ত সমস্যা, যেগুলো মানুষকে চাকরি দেয়নি, কোটি কোটি টাকা চুরি করে নিয়েছে, টাকা বাইরে পাচার করে দিয়েছে, এই সব কিছু থেকে বোধহয় নজর ঘোরানো যাবে। আবার আমি বলছি, মানুষের আর চশমা পড়ে না, এরকম চোখ এখন এদের দিকে তাকিয়ে আছে এবং আগামী দিনে সেই চোখ এদের তাড়া করবে। দেখুন, পালাতেই হবে, এদের ছাড়বে না। কিন্তু একটা বিষয় আমরা স্পষ্ট বুঝতে পারছি, এই দ্বন্দ্বটা তো রয়েছেই, নবীন প্রবীণের দ্বন্দ্ব রয়েছে এবং কেউ কেউ তাদের সুবিধার্থে মাঝখানে মাঝখানে বিস্ফোরক কিছু মন্তব্য করে বসছেন, যেমন আজ করেছিলেন নারায়ণ গোস্বামী। আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব এরপর চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। যুযুধান দুপক্ষ একে অপরের কাছে প্রশ্ন রাখবেন। শেষ করেছিলাম বিমলশঙ্কর বাবুকে দিয়ে, বিমলশঙ্কর বাবুকে দিয়ে প্রশ্ন করা শুরু করবো। মণিশঙ্কর বাবুর কাছে আপনার কি প্রশ্ন? আমার একটাই প্রশ্ন, যে এই রকম একটা ভয়ঙ্কর সংগঠনকে নিয়ে যারা পরস্পরের দিকে ছুরি বাগিয়ে রেখেছে, সেটা নিয়ে আবার বলছেন জিতবেন, আমি মনে করি অসম্ভব। কোন প্রসেসে জিতবেন? কোন প্রসেসে জিতবেন মণিশঙ্কর বাবু? আবার চুরি করে জিতবেন? জিতবেন সেটা উনিই বলে দিচ্ছে। আমার কথা হচ্ছে যে এখন বলছিলাম না যে তাপস রায় আর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখাচ্ছিলাম কি বলছেন, অধীর রঞ্জন চৌধুরী যে পার্টি করুক না কেন, কতদিনের এমপি, তিনি ভূমিকা কি ছিল পার্লামেন্টে, তাকে এক কথায় উনি উন্মাদ পাগল বলে দিলেন। মানে এই পলিটিক্সগুলোই তো যত ইন্ট্রোডিউস হচ্ছে ততই তো যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি আজকের দিনে দাঁড়িয়ে দেখছি বিজেপির যারা স্পোক্স পার্সন অফিসিয়াল, তাদের বক্তব্য হচ্ছে তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে যে ঘটনা ঘটছে তাতে কিন্তু দলটা চলে যাবে। এতদিন বলছিলেন চুরির জন্য দলটা যাবে, এখনো কি অন্তর্কলহে চলে যাবে বলে আপনারা আশা করেন? খুব সংক্ষেপে জলদি উত্তর। অন্তর্কলহ আসে চুরি থেকে। আগেই বলেছিলাম ভাগের গোলমাল। আগে সবাই কামিয়েছে, কেউ 75% ঝেড়ে দিয়েছে, কেউ 80% ঝেড়ে দিয়েছে এবং নিজেদের মধ্যে মারপিট করছে। অন্তর্কলহ আসছে চুরি থেকে। এখানেই শেষ করছি। এই যে দ্বন্দ্ব নিয়ে আলোচনা, তা নিয়ে প্রত্যেক দিনের কাটাছেঁড়া আমাদের চলতেই থাকবে এবং লোকসভা নির্বাচনের আগে বলা যায় রাজ্য রাজনীতি এখন এই ইস্যুতেই তপ্ত। মণিশঙ্কর বাবু এবং বিমলশঙ্কর বাবু দুজনকে অসংখ্য ধন্যবাদ।